ভার্সিটির ক্যাম্পাসে বসে ফোন টিপতেছি, কারণ আমার সব ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নেই। অবশ্য গার্লফ্রেন্ড বিষয়টা আমার অসহ্য লাগে। রাজ ক্লাসের ফার্স্ট বয়, জীবনে কখনো সেকেন্ড হয় নাই। তার বাবার টাকা পয়সার অভাব নেই, কিন্তু সে কেন জানি এসব নিয়ে বাঁচতে চায় না, চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজের কিছু করতে। বাবার সুবিশাল অট্টালিকায় তার দম বন্ধ হয়ে আসে। সে চায় প্রাণ খুলে বাঁচতে, পৃথিবীটাকে উপভোগ করতে। তার বাবা মা এসব নিয়ে তার সাথে প্রায়ই রাগারাগি করে। রাজ বাবা মায়ের একমাত্র ছেলে, ছোট একটা বোনও আছে, নাম মাহি। তার বোন খুবই মডার্ন আর স্মার্ট, তাই তার বন্ধু মহলে নাকি রাজকে ভাই হিসেবে পরিচয় দিতে লজ্জা করে। এমনই কলেজেও কোনো মেয়ে তাকে পাত্তাও দেয় না। তবে এসব নিয়ে রাজের মাথা ব্যথা নেই, তার এখন মেইন ফোকাস পড়াশোনায়। রাজ কিছুক্ষণ বসে ক্লাসে যাওয়ার জন্য উঠে হাঁটতে শুরু করে, হাতে ফোন, সেটার দিকেই ফোকাস ছিল। হঠাৎ করেই কারোর সাথে সজোরে একটা ধাক্কা লাগতেই রাজ চোখ তুলে তাকায়। আকাশ থেকে নেমে আসা সদ্য কোনো এক পরীর মতো চেহারাটা মেয়েটির। বিরক্তি ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে রাজের দিকে। এই ছেলে, চোখ কি কপালে রেখে হাঁটো? সরি, আসলে আমি দেখতে পাইনি, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে বলেই মেয়েটা চলে গেল। মেয়েটিকে আগে কোনোদিন এই ভার্সিটিতে দেখেনি রাজ। রাজ ক্লাসে এসে বসে। ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট বাকি, তাই রাজ একটা বই নিয়ে পড়তে শুরু করলো। ক্লাসে কেউ নেই, সে একাই। কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে স্টুডেন্টরাও আসতে শুরু করলো। বেল পড়ার সাথে সাথেই প্রিন্সিপাল রুমে প্রবেশ করলো, যেটা দেখে অনেকেরই গলার পানি শুকিয়ে গেল। কিন্তু রাজ স্বাভাবিক দাঁড়িয়ে আছে, কারণ প্রিন্সিপাল স্যার তাকে খুব ভালোবাসেন। হ্যালো স্টুডেন্ট, আজ আমি একজনকে তোমাদের পরিচয় করে দিতে এসেছি। তোমরা অনেকেই জানো আমাদের আগের যে ইংলিশ টিচার তিনি রিটায়ার্ড নিয়েছেন, তাই নতুন একজন টিচার এসেছেন। আজ থেকে মিস তানিয়া তোমাদের নতুন ইংলিশ টিচার। মিস তানিয়া, ভেতরে আসুন। তখন বাইরে দাঁড়িয়ে থাকা তানিয়া ক্লাসরুমে প্রবেশ করলো। কালো স্যুট পরা একটা মেয়েকে দেখে রাজ কিছুটা অবাক হলো, তবে দেখতে অনেকটা কিউট। নিচের দিকে তাকিয়ে মেয়েটি দাঁড়িয়ে তাকালো। রাজ ঠিকমতো দেখলো, এই তো সেই মেয়েটা যাকে সে সকালে ধাক্কা দিয়েছিল। আল্লাহ জানে তার আজকে কী হবে। প্রিন্সিপাল আবারও বলতে শুরু করলেন, ইনি হলেন মিস তানিয়া, আমেরিকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট থেকে ইংরেজিতে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে এসেছেন। ওনার বাবা মা দেশে থাকতেন, আর উনি দেশকে খুব ভালোবাসেন, তাই ওনার বিদেশে অনেক জবের অফার থাকলেও দেশে এসেছেন, এবং আমরা খুব আনন্দিত যে উনি আমাদের এখানে জয়েন করেছেন। মিস তানিয়া, তাহলে সবার সাথে পরিচিত হন, আমি আসি। ওকে স্যার। কথাটা বলেই প্রিন্সিপাল চলে গেলেন। তখন মেয়েটি মানে তানিয়া ম্যাডাম উপরের দিকে তাকালেন, তাকিয়ে বলতে শুরু করলেন, স্টুডেন্ট, আমার যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই সবার সাথে পরিচিত হয়ে নেই আগে। এরপর অল্প কিছু পড়াশোনা করে কাল থেকে পুরো দমে ক্লাস শুরু হবে। এই যে ছেলে, প্রথম ডেস্কে বসা, তোমার থেকে শুরু করো। একজন একজন করে সবার পরিচয় দাও। রাজের দিকে তাকিয়ে কথাটা বললে তানিয়া ম্যাডাম। রাজ চুপচাপ উঠে দাঁড়ালো। জি, আমি রাজ চৌধুরী। এরপর একে একে সবাই নিজের পরিচয় দিল। পরিচয় পর্ব শেষে ম্যাম বই নিয়ে পড়াতে শুরু করলেন। ঠিক তখনই শামীম, রেহান, রিমি তিনজন প্রবেশ করলো। এই তিনজন রাজের ফ্রেন্ড। সারা দিন ঘুরে বেড়ানো আর পরীক্ষার সময় রাজের পিছন পিছন ঘোরা ছাড়া এদের আর কোনো কাজ নেই। বাবা মায়ের আদরে বাদর হয়েছে এক একটা। পারমিশন ছাড়াই প্রবেশ করে তানিয়া ম্যাম পেছন থেকে ফিরে তাকালেন। এই যে হ্যালো, ক্লাসে ঢোকার সময় পারমিশন নিতে হয়, জানো না? এই, আপনি কে বলুন তো? আর আমরা পারমিশন নিব কি না সেটা আমাদের বিষয়, আর আমরা কাউকে পরোয়া করি না, বুঝছো? রেহানের কথা শুনে ম্যাম অনেক রেগে গেলেন। এসে ঠাস করে ওর গালে একটা চড় বসিয়ে দিলেন। রেহান ফিরিয়ে হাত বাড়ালো। ঠিক তখনই রাজ হাত ধরল। কি করছিস কি? উনি আমাদের নতুন ইংরেজি ম্যাম। কি বলিস কি এগুলা? সরি ম্যাম, বুঝতে পারিনি। বেয়াদব, ক্লাস থেকে বের হয়ে যাও তোমরা। আমার সামনে আর 1 মিনিট দাঁড়ালে খুন করে ফেলবো। ম্যাম, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, বুঝতে পারিনি, ক্ষমা করে দিন প্লিজ। আজ শুধু তুমি বলছো বলে ওদের ছেড়ে দিলাম। আরেকদিন এসব দেখলে প্রিন্সিপাল স্যারকে বলে সোজা টিসি হাতে ধরিয়ে দেব। ক্লাস শেষ করে রাজ বেরিয়ে এসেছিল, তখন পিছন থেকে ম্যাম ডাক দিলেন। রাজ ম্যামের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভয় হচ্ছে প্রচণ্ড, যদি কিছু বলেন সকালের বিষয় নিয়ে। কি হলো? ওইখানে দাঁড়িয়ে কি দেখছো? এখানে এসো। রাজ ভিতরে প্রবেশ করলো। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। ম্যাম তখন নিচের দিকে তাকিয়ে কিছু লিখছিলেন। কলমটা রেখে রাজের দিকে তাকালেন। সকালে তোমার সাথে ওরকম বিহেভ করেছি, তার জন্য সরি। আপনি কেন সরি বলছেন? দোষটা আমার ছিল।
তুমি তো ক্লাসের ফার্স্ট বয়, আর তোমার প্রশংসা প্রিন্সিপাল স্যারের কাছে অনেক শুনেছি। তুমি নাকি তোমার বাবার বিশাল সম্পত্তি রেখে এখানে সাদামাটা চলাফেরা করো। স্যার একটু বাড়িয়েই বলেছেন, তবে যথাসম্ভব নিজে কিছু করার চেষ্টা করব। গুড। বাট তোমার একটা জিনিস আমার কাছে খারাপ লাগলো। কি ম্যাম, প্লিজ বলুন, আমি শুধরানোর চেষ্টা করব। তুমি এত ভালো একটা ছেলে হয়ে ওই বাজে ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করছো, এটা তোমার করা একদম ঠিক হয়নি। ম্যাম, ওদের সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওরা একটু দুষ্টু, কিন্তু একদিন ঠিকই ভালো হয়ে যাবে। রাজ, তুমি যেইভাবে পৃথিবীটাকে মনে করো সহজ, পৃথিবীটা তত সহজ নয়, বড় রহস্যময় এই পৃথিবী। ওদের কাছ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবে। একটা কথা হয়তো জানো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই তো গুড বয়। আচ্ছা, তাহলে এখন কি বাসায় যাবা? জি। ওকে, সাবধানে যাও। রাজ ম্যামের রুম থেকে বেরিয়ে আসলো, মুখে মৃদু হাসি নিয়ে। এই হাসির কারণ অজানা। তার এরকম অদ্ভুত হাসি দেখে রোহান, শামীম, রিমা এগিয়ে আসলো। কি তাহলে আমাদের দেবদাসের জীবনেও প্রেমে শিখেছে, তাও আবার প্রথম দিনে? আরে কি বলিস তোরা এসব আজে বাজে? প্রেমে পড়ার চেয়ে কার্টুন দেখে হাসতে হাসতে খাট থেকে পড়ে যাওয়া ভালো। তবে যাই বলিস, মেয়েটা কিন্তু দেখতে সেই কি নরম হাত। ওর হাতে তাপ্পর খেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কথাটি শুনে রাজের বেশ রাগ হতে লাগলো। ছি রেহান, তুই এত খারাপ? উনি আমাদের শিক্ষক, আর শিক্ষককে নিয়ে এসব বাজে মন্তব্য করতে তোর একটু মুখে বাঁধলো না? এটা কিন্তু রাজ একদম ঠিক বলেছে। রিহান, ইদানিং একটু বেশি অশৃঙ্খল হয়ে যাচ্ছিস। আচ্ছা সরি বাবা, আমি তো শুধু কথা বলছি। ওদিকে রাজ্যে ম্যামকে নিয়ে কল্পনার রাজ্যে সাজাতে আর একা একা হাসতেছে, তার বেলায় রাজ শিওর ম্যামের প্রেমে পড়েছে। নাহলে আমরা গণিতের টাকলা স্যারকে নিয়ে কত বাজে মন্তব্য করি, তখন তো কিছু বলে না। তাহলে এই ম্যামকে নিয়ে কথা বলতেই কেন রেগে গেল? প্রেম হলো একটা পরীক্ষা, যেখানে পাশের হারের চেয়ে বাঁশের হার অনেক বেশি। আর তোমরা যেহেতু বাঁশ খেতে খেতে অভ্যস্ত, তাই বাঁশ খাও, আমি গেলাম। কথাটা বলেই রাজ বাড়ির দিকে রওনা দিল, আর সবাই ব্যস্ত হয়ে গেল আড্ডায়। ওদিকে তানিয়াও সব কাজ শেষ করে বাসায় ফিরল। এখানে তানিয়াদের একটা বাসা আছে। তানিয়া আর ওর এক বান্ধবী থাকে। ওই বান্ধবী নার্সিং কলেজে পড়ে, আর তানিয়ার বাবা মাও দেশে নেই, তাই তানিয়া ওর বান্ধবীর সাথে শেয়ার করে থাকে। রাজ বাড়ি ফিরে ড্রয়িং রুমে দেখলো ওর ছোট বোন মাহি হাঁটুর সমান একটা জামা পরে বসে ফোনে কারোর সাথে চ্যাট করছে। রাজ ঘরে ঢুকে সোফায় বসলো। মাহি, তুই আজকে কলেজে যাস নাই? আর এসব কি পরে বসে আছিস? কতটা নোংরা আর বাজে দেখাচ্ছে। আমি তোর মতে খ্যাত না, প্রতিদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজে যাব। আমার আরো অনেক কাজ আছে। তোর আবার এত কি কাজ? সারাদিন ফোন টিপস আর কার সাথে জানি চ্যাটিং করস। তাতে তোর কি? তুই কে এসবের হিসেব চাওয়ার? জীবনে অনেক এনজয় করার বিষয় আছে। সারাদিন শুধু বইয়ের ভিতর মুখ ডুবিয়ে রাখার নাম জীবন নয়। জীবন মানে প্রাণ খুলে বাঁচা। প্রাণ খুলে বাঁচার নাম এটা নয় যে ছোট ছোট জামা পরে মানুষকে নিজের শরীর দেখিয়ে বেড়াবে। একদিন এসবের জন্য তোকে অনেক আফসোস করতে হবে। রাজ তাচ্ছিল্যের হাসি এসে নিজের রুমে চলে আসে। মনের মধ্যে অজানা এক আতঙ্ক কাজ করে সব সময়। এইরকম অবাধ চলাফেরা করা মেয়েগুলোই যখন জীবনে আসল মানে খুঁজে পায়, তখন তাদের কন্ট্রোলে কিছুই থাকে না। তখন শুধু আফসোস করতে হয়। ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটা গল্পের বই নিয়ে ব্যালকনিতে বসে। চোখের সামনে শুধু তানিয়া ম্যামের ছবি ভাসছিল। কিন্তু কেন এমনটা হচ্ছে? রাজ বইটা রেখে ঘুরতে বের হয়েছে। রাস্তা দিয়ে আনমনেই হেঁটে যাচ্ছিল। তখন হঠাৎ করে কেউ তাকে ডাক দিল। রাজ আগে পিছে তাকিয়ে দেখলো কেউই নেই। আবারও ডাক দিল। উপরে তাকিয়ে তো সে অবাক, তানিয়া ম্যাম দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। রাজ ইশারায় জিজ্ঞাসা করলো, কোনো দরকার? তখন ম্যাম তাকে উপরে আসতে বললেন। রাজ ম্যামের দরজার সামনে গিয়ে বেল বাজাতেই দরজা খুলে দিলেন। কোনো দরকার ম্যাম? না, কোনো দরকার নেই। তুমি হেঁটে যাচ্ছিলে তাই ভাবলাম ডেকে কথা বলি। পরিচিত হও, এই আমার ফ্রেন্ড মিম। একটা মেয়ে তখন কিচেন থেকে বের হচ্ছিল। মেয়েটি দেখে কথাটি বললেন তানিয়া ম্যাম। আপনি কি রাজ? জি, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? কেন, তানিয়া বলেছে। তোমার কথা তো অনেক বলেছে। রাজ তানিয়া ম্যামের দিকে তাকালো। তিনি হয়তো কিছুটা লজ্জা পেয়েছেন। লজ্জা মাখা মুখটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। রাজ এক দৃষ্টিতে তাকিয়েছিল। যখনই খেয়াল হলো, তাড়াতাড়ি মুখটা ফিরিয়ে নিল। হয়তো ম্যাম সেটা টের পেয়েছিলেন। আচ্ছা রাজ, তুমি বসো, আমি চা নিয়ে আসি।
কথাটা বলে তানিয়া ম্যাম আর মিম কিচেনের দিকে চলে গেল। রাত চারিদিকে তাকিয়ে বাড়িটা দেখছিল। অনেক সুন্দর করে সাজিয়েছেন ম্যাম। ওদিকে কিচেনে গিয়ে তানিয়া চা বানাতে শুরু করে। যাই বলিস তানিয়া, ছেলেটা কিন্তু দেখতে পুরাই আগুন। শুধু দেখতেও না, গুণেও আগুন। ছেলেটার নাম্বারটা এনে দে না প্লিজ। মিমের কথায় তানিয়া রাগান্বিত হয়ে পেছনে ঘুরে তাকালো। কি বললি? আবার বল। বলছি ছেলেটার নাম্বারটা এনে দিলে প্রেম করতাম। আমি নিজেই নাম্বার আনতে পারছি না, আর তোর জন্য আনবো? আর তুই ওর দিকে তাকাবি না? কেন তাকাবো না? অত সব বুঝি না, তুই ওকে মন থেকে মুছে ফেল। এটা কোনো কথা হলো? প্রেমের আগেই ছাকা দিয়ে দিল। তানিয়া মুচকি হেসে চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে আসলো। রাজ তখন নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল। এরপর তারা অনেকক্ষণ গল্প করে। ম্যাম, আপনার আব্বু আম্মু কোথায়? বাবা মা দেশের বাইরে থাকেন। আজ তাহলে আসি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, একটা কথা। জি বলুন ম্যাম। তোমার নাম্বারটা দেওয়া যাবে? মানে কোনো দরকার হলে কল করব। রাজ নাম্বারটা দিয়ে বাড়িতে চলে আসে। ওদিকে তানিয়া নাম্বারটা সেভ করে মিমকে দেখায়। মিম মন খারাপ করে বসে থাকে। জানো, রাগ করো কেন? ওর থেকে অনেক ভালো ছেলে আমি তোমাকে এনে দিব। কচু দিবা, দেখবি তোর ছেলে মেয়ে সব টিকটিকির মতো হবে, বানরের মতো নখ থাকবে, তরে খামচায় মেরে ফেলবে। শকুনের দোয়ায় কোনোদিন গরু মরতে দেখেছিলি? বলেই হাসতে হাসতে রুমে চলে যায় তানিয়া। রাজ বাড়িতে এসে পড়তে বসে, কিন্তু আজ কেন জানি কিছুতেই মন বসছিল না। তাই শুয়ে পড়ল। হালকা একটা ঘুম দিয়ে আবারও পড়তে বসলো। কিছু সময় পড়ালেখা করে ডিনার করে শুয়ে পড়ে। ঘুম আসছিল না, তাই রাজ কিছু সময় রুমে পায়চারি করলো। একটু পর এসে আবারও শুয়ে পড়ল। হঠাৎ করেই ফোনের রিং বাজতে শুরু করলো। রাজ কিছুটা অবাক হয়ে ফোনটা তুলে ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি রাজ? জি বলুন। আমি তানিয়া। ম্যাম, আপনি কোনো প্রয়োজন? না, এমনি ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমাকে কল করে দেখি কি করো। আমারও একই অবস্থা, কিছুতেই ঘুম আসছিল না। এরপর দুজন কিছু সময় কথা বলে রাজ ঘুমিয়ে যায়। এভাবেই বাড়ির ভার্সিটি করে প্রায় 7 সপ্তাহ কেটে গেল। এখন অনেকটাই স্বাভাবিক ম্যামের সাথে। তবে ম্যামের ব্যবহার রাজের কাছে কেমন জানি লাগে। পরদিন ভার্সিটিতে একটা অনুষ্ঠান ছিল। প্রাইভেট ভার্সিটি হওয়ায় ক্যাম্পাসে তেমন বড় না, তাই একটা বিশাল পার্টি সেন্টারে আয়োজন করা হয়। রাজ এইসবে যায় না, তবে এবার ম্যাম তাকে থাকতে বলেছেন, তাই ভাবছে যাবে। পরদিন সকালবেলা রাজ রেডি হয়ে হচ্ছিল। সাদা একটা পাঞ্জাবি পরে চুলগুলো ঠিক করে বেরিয়ে পড়ল। পার্টি সেন্টারে আসতেই মনটা খারাপ হয়ে গেল রাজের। চারিদিকে ছেলেমেয়েরা মডার্ন ড্রেস পরে লাফালাফি করছে, কেউ বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরছে। সব মিলিয়ে জায়গাটা যেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের জন্য, সেটা বোঝা যাচ্ছিল না। একটু পর অনুষ্ঠান শুরু হলো। রাজের পাশে চেয়ারটা খালি ছিল। হঠাৎ করেই একটা নীল শাড়ি পরা মেয়ে বসে পড়ল। সেখানে রাজের পুরো মনোযোগ স্টেজের দিকে, তাই খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখন সে অবাক। তানিয়া ম্যাডাম শাড়ি পরেছেন, অদ্ভুত সুন্দর লাগছিল ওনাকে। কি হলো রাজ, এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি বেশি বাজে লাগছে? ছি ছি, এসব কি বলছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, তোমাকে অনেক কিউট লাগছে। অনুষ্ঠান শেষ হতেই স্টুডেন্টরা অশৃঙ্খলতা শুরু করলো। রাজা তানিয়া ম্যাম একপাশে দাঁড়িয়েছিলেন। ছেলেমেয়েরা ড্রিঙ্ক করা আরম্ভ করলো। রাজার এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। পার্টি সেন্টারটা অনেক বড় ছিল, তাই সে দ্বিতীয় তলায় গেল। সেখানে একই অবস্থা। রাজ আনমনেই হাঁটছিল। হঠাৎ করেই তার নজর পড়ে একটা রুমের ভেতরে। তাকাতেই চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভিতরে আর কেউই নয়, তার একমাত্র ছোট বোন মাহি একটা ছেলের সাথে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত আছে। রাজার তাকাতে পারল না, সোজা নিজের বাসায় চলে আসলো। পিছন থেকে ম্যাম অনেকবার ডাকলেও রাজ না শুনেই হাঁটছিল। রাজের এমন ব্যবহারে তানিয়া কিছুটা অবাক হলো। রাজ বাড়িতে এসেই তার আব্বু আম্মুকে চিৎকার করে ডাকতে থাকে। তার চিৎকার শুনে বাবা মা নিচে নামে। কি হয়েছে রাজ, এরকম চিৎকার করছো কেন? আমি কতবার নিষেধ করেছিলাম মাহিকে এভাবে অবাধ ঘোরাফেরা থেকে বাধা দাও না, তোমরা আমার কথা শুনলে না। আজ যদি ওকে বাধা দিতে এরকম দিন দেখতে হতো না। কি হয়েছে বাবা, বল আমাদেরকে। রাজ সব ঘটনা খুলে বলে। রাজের আম্মু সোজা মাটিতে বসে পড়ে। পুরো বাড়ির নিস্তব্ধ। কিছুক্ষণ পর মাহি বাড়িতে প্রবেশ করলো। কোথায় গিয়েছিলি? কোথায় যাব? কলেজে গিয়েছিলাম। রাজ নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। গিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল মাহির গালে। তার বাবা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কারণ কখনো রাজকে এতটা ভয়ঙ্কর হতে দেখেননি তিনি। আব্বু আম্মু, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? রাজ আবার গায়ে হাত তুলো কেন?
বেশ করেছে, যে কাজটা এতদিন আমরা করতে পারিনি আজ সেই কাজটা ও করেছে। এতদিন ঠিক মতন তোকে শাসন করলে আজ তুই এতটা নিচে নামতে পারতি না। রাজ টেনে নিয়ে রুমির দরজা আটকে রাখে মাহিকে। কখনো চিন্তা করেনি সে তার একমাত্র ছোট বোনের গায়ে হাত তুলবে, কিন্তু সময় এমনই, কখন কাকে কিভাবে কোথায় এনে ফেলে তা বোঝা বড়ই রহস্যময়। রাজ কিছু ভাবতে পারছে না, রুমে গিয়ে শুয়ে রইল। তখনই ম্যামের ফোন আসলো। রাজ, তোমার কি হয়েছে? কিছু না ম্যাম। কিছু তো একটা হয়েছে। আমি পেছন থেকে কত করে ডাকলাম, তুমি একটা বার ফিরেও তাকালে না। আমার ফ্যামিলির কিছু প্রবলেম, কালকে ভার্সিটিতে এসে বলবো। ওকে। আচ্ছা তাহলে রাখি ম্যাম। ঠিক আছে, গুড বাই। রাজ মাহির রুমে গেল। মাহি উল্টো হয়ে শুয়ে আছে। রাজ গিয়ে মাথায় হাত বোলাতে শুরু করলো। মাহি কান্না করছে, শুধু আর কোনো কথা বলছে না। মাহি বোন, আমার বর্তমান সময়টা বড় কঠিন, লড়াই করে বাঁচতে হবে তোকে। আমি আগেই বলেছি যে আধুনিকতার অহংকারে মাটিতে পা পড়ছে না, সে আধুনিকতা একদিন মাটির সাথে মিশিয়ে দিবে। ভাইয়া, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। প্রমাণ করতে পারবি? যদি পারিস কথা দিলাম আমি তোকে ওই ছেলের সাথে বিয়ে দিব। কিভাবে করব? তুই এখনই ওই ছেলেকে কল কর আর বল তুই ওকে বিয়ে করতে চাস। আব্বু আম্মু তোর জন্য ছেলে দেখছে। মাহি রাজের কথা মতো কাজ করে ছেলেটিকে কল করে বলে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু ছেলেটি নানান অজুহাত দেখিয়ে বিয়ে করতে চায় না। মাহি রাজকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ভাইয়া, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে আমি অনেক কষ্ট দিছি, আমার কারণে তোকে অনেক কথা শুনতে হয়েছে। তুই বুঝতে পেরেছিস, এটাই অনেক। তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। রাজ মাহিকে শুইয়ে দিয়ে বাসার বাইরে চলে আসে। এসে শামীম রেহানকে কল দেয়। ছেলেদের ফ্রেন্ডশিপে এই একটা জিনিস অসাধারণ, কোনো ফ্রেন্ড বিপদে পড়ে আসতে বললে একটা মেয়ে ফ্রেন্ড যেখানে 10 মিনিট টাইম নেয়, সেখানে একটা ছেলে 1 মিনিট টাইমও নেয় না। রাজ সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে শামীম আর রেহান চলে এলো। কি রে দোস্ত, তুই তো এই সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরোস না, আজকে এত আর্জেন্ট কল? দোস্ত, আমার সাথে একটা মার্ডার করতে পারবি? কি বলিস এসব? আর কাকে মার্ডার করবি? রাজ শামীম আর রেহানকে পুরো ঘটনা খুলে বলে, কান্নায় ভেঙে পড়ে। দোস্ত, ওই ছেলের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। চল, আর কেউ থাকুক আর না থাকুক, আমি তোর সাথে আছি। ছেলেটিকে তো আমরা যা করার করলাম, কিন্তু মাইকে কে বিয়ে করবে? রাজ, তোদের কোনো আপত্তি না থাকলে আমি বিয়ে করব মাহিকে। আমার হয়তো বাবা মা নেই, ভালো চাকরি নেই, তবে টিউশন পড়িয়ে যা পাবো তা দিয়ে দুজন মানুষ ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। আঙ্কেল আন্টি কি রাজি হবে? সত্যি তোরা আমার রিয়েল ফ্রেন্ড। আমি আজকেই আব্বু আম্মুর সাথে কথা বলবো। রাজ শামীম আর রেহানকে ছেলেটার ছবি দেয়। ওদের যত পরিচিত আছে সবার কাছে পিকটা পাঠিয়ে দেয়। রাজ ফিরে আসছিল, তখন ম্যামের বাসার সামনে এসে কল দিবে কি না ভেবে পাচ্ছে না। শেষ কলেন না করে বাসায় চলে যায়। কলিং বেল বাজাতেই ম্যাম এসে দরজা খুলে দেয়। রাজ, ভেতরে আসো। রাজ ভিতরে গিয়ে বসে। তখন ম্যামের বান্ধবী মিম বাড়িতে ছিল না, তাই রাজের অস্বস্তি হতে শুরু হলো। ম্যাম 2 কাপ চা নিয়ে এসে বসলেন। রাজ, তোমার কি এমন হলো যে এত রেগে বেরিয়ে গেলে? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। রাজ সব ঘটনা খুলে বলে ম্যামের কাছে। ম্যাম অবাক হন পুরো ঘটনা শুনে। এত কিছু ঘটে গেছে এই একদিনের মধ্যে, সত্যি জীবনটা অনেক রহস্যময়। আচ্ছা, আজ তাহলে আসি ম্যাম, কালকে ভার্সিটিতে দেখা হবে। কাল তো আমি ভার্সিটিতে যেতে পারবো না। কেন ম্যাম, কোনো সমস্যা? আরে না, কাল আমার আব্বু আম্মু দেশে আসছেন, তাদের আনতে যেতে হবে। তবে কাল বিকেলে তুমি একবার আসবে, আমার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দেব। ওকে ম্যাম। রাজ বেরিয়ে আসে, তখন মিম উপরে উঠছিল। রাজকে দেখে মুচকি হেসে উপরে চলে যায়। রাজ কিছু বুঝতে না পেরে চলে আসে। বাসায় আসার পর দেখে তার বাবা মার মুখ কালো, সবাই এই বিষয়টা নিয়ে চিন্তিত। রাজ গিয়ে শামীমের কথা বলে। রাজের বাবা মা কোনো আপত্তিও করেনি। পরদিন তাকে আসতে বলে। রাজ কল করে শামীম আর রেহানকে জানিয়ে দেয়। মাহির রুমের সামনে যায়। চেয়ারে হেলান দিয়ে বসা ছিল, মুখটা মলিন হয়ে গেছে, সারা মুখে কান্নার ছাপ স্পষ্ট। পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না। আর মানুষ অনেক সময় জীবনে এমন আঘাত পায় যার ফলে সে জীবিত লাশে পরিণত হয়। রাজ গিয়ে মাহিকে ধরে বিছানায় নিয়ে বসায়। চল আমাদের সাথে ডিনার করবি। প্লিজ বোন চল, আমাদের সাথে একসাথে থাকলে তোর ভালো লাগবে, এসব থেকে বেরোতে পারবি। ভাইয়া, তুই চলে যা, আমাকে একা থাকতে দে প্লিজ। আচ্ছা, একা থাকবি? এখন আগে খাবারটা খেয়ে নে, কাল তোকে দেখতে আসবে। কি? কে আমাকে বিয়ে করবে? আমি কারো জীবনে অভিশাপ হয়ে যেতে চাই না। চাই না কারো সুন্দর জীবনকে আমার নোংরা জীবনের সাথে জড়িয়ে নষ্ট করতে।
কিসব বলছিস? আমার ফ্রেন্ড শামীমকে তো চিনিস, ওই তোকে বিয়ে করতে চায়। এসব কথা পরে হবে, এখন চল আগে ডিনার করবি। রাজ টেনে নিয়ে বাসায় মাইকে নিজের হাতে খাইয়ে দিয়ে আবার রুমে এনে শুইয়ে দেয়। পরদিন সকালে শামীম আর রেহান আসে রাজদের বাসায়। রাজের বাবা মায়ের সাথে কথা বলে। দেখো বাবা, মাহি আমার একমাত্র মেয়ে, সারা জীবন যা চেয়েছে তাই দিয়েছি। তুমি যখন ওকে বিয়ে করতে চাচ্ছ আমাদের কোনো আপত্তি নেই। তোমার আব্বু আম্মু মারা গেছেন আমরা শুনেছি, এখন থেকে তুমি আমাদের বাসায় থাকবে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। তুমি তো আমাদের ছেলের মতো। রাজও এখন পড়ালেখা করছে, পড়ালেখা শেষ করে রাজের সাথে আমাদের বিজনেসে জয়েন করো। কি ভাগ্য দেখ, বিয়ের আগেই বাড়ি আর পড়ালেখা শেষ করার আগেই চাকরি কনফার্ম হয়ে গেল। আঙ্কেল, আমাকে কি কোনোভাবে আপনার কোম্পানিতে নেওয়া যায় না? রেহানের কথায় সবাই হেসে উঠল। রেহান, তুমি তো আমার ছেলের মতো, তুমি যেদিন চাইবে সেদিনই চাকরি কনফার্ম। আঙ্কেল, আমি একটু মাহির সাথে কথা বলতে চাই। রাজকে বলবো ওপরে নিয়ে যাবে, ততক্ষণ আমি রেহানার সাথে একটু গল্প করি। রাজ শামীমকে উপরে নিয়ে যায়। এদিকে রেহান একটু পর আজব আজব কথা বলে সবাইকে হাসাচ্ছে। রেহান ছেলেটা এইরকমই, যখনই ওদের বাড়িতে আসে পুরো বাড়ি মাথায় তুলে রাখে। ওদিকে তানিয়া আর মিম এয়ারপোর্টে এসে বসে আছে। একটু পর তাদের আব্বু আম্মু বের হয়। তানিয়া দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে। কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখলাম। খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা আগে ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি তোকে দেখে। আমি তো পর, আমাকে কেই চোখে দেখে না। অভিমানী সুরে বলল মিম। তানিয়ার মা গিয়ে মিমকে জড়িয়ে ধরল। তুমি তো আমার মেয়ে, তোমাকে কি করে ভুলে যাব? সবাই গাড়িতে বসে আছে। অনেকদিন পর দেশের প্রকৃতি দেখে তানিয়ার বাবা মাও খুব খুশি। এবার যখন দেশে আসছি তাহলে দুটোরে বিয়ে দিয়ে তারপর যাব। আমি তো রাজি ছিলাম, কিন্তু তোমার মেয়েই তো কেড়ে নিল। তোদের কথার আগাগোড়া কিছুই বুঝছি না। আম্মু, ও আবল তাবল কথা বলে, ওর কথা তুমি বিশ্বাস করবে না। আমি বললেই তো আবল তাবল। আন্টি জানো, তোমার মেয়ে তার ছাত্রের প্রেমে পড়েছে, এখন বলতে পারছে না। আমার প্রিন্সেসের পছন্দ খারাপ হতেই পারে না, ওই ছেলেকে তুলে এনে আমার মেয়ের সাথে বিয়ে দিব। তানিয়া কিছুটা লজ্জা পায়। ওদিকে রাজ শামীমকে মাহির ঘর দেখিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। শামীম মাহির রুমে ঢুকে কাউকে দেখতে পেল না। ব্যালকনিতে গিয়ে দেখলো মাহির চুপচাপ বসে আছে। কি করো মাহি? কিছু না, বসে আছি। তুমি তো সব কিছু শুনেছ, তোমার কি মতামত? দেখেন, আপনি ভাইয়ার ফ্রেন্ড, সাথে অনেক ভালো একজন মানুষ। আপনি আমার মতো একটা খারাপ মেয়েকে কেন বিয়ে করবেন? আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন, আর আমি কারোর অনুগ্রহ হয়ে তার জীবনে যেতে পারবো না, মাফ করবেন। তুমি কি মনে করছো তোমার ঘটনার কারণে অনুগ্রহ করে তোমাকে বিয়ে করছে? তা নয় তো কি? দেখো মাহি, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, শুধু তুমি রাজের বোন বলে বলতে পারিনি। আর তোমার সাথে যা ঘটেছে তা শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র। প্লিজ তুমি রাজি হয়ে যাও। মাহি মুচকি একটা হাসি দেয়। শামীম হাসি মুখে মাহিকে জড়িয়ে ধরে। রাজ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিতরে প্রবেশ করে। এই অবস্থা দেখে মুচকি হাসে। মাহি লজ্জা পেয়ে বেরিয়ে যায়। কেমন আছো? জি, অনেক ভালো। ভেতরে আসো, তোমার ম্যাম ওপরে আছে। রাজ ভিতরে যায়। একটু পর তানিয়া ম্যাম আসে, সাথে তার বাবা মাও আসে। রাজ তানিয়ার বাবা মাকে সালাম দেয়। ওনারা হাসি মুখে রাজের সাথে গল্প করে। আসলে আমার আসার কারণ হচ্ছে আমার ছোট বোনের বিয়ে 3 দিন পর, আপনারা সবাই গেলে খুব খুশি হব। অবশ্যই যাব, তোমার আব্বু আম্মুর সাথে দেখা করার অনেক ইচ্ছে। তাহলে আজ আমি যাই, বাড়িতে অনেক কাজ। রাজ নিজের বাড়িতে আসে, রুমে গিয়ে শুয়ে আছে। প্রতিটা মুহূর্তেই ম্যামের কথা মনে হতে থাকে। ম্যামের ক্লাসে যতটা রাগে তার সাথে ততটাই হাসি খুশি একটা মানুষের দুইটা বিপরীত রূপ। ওদিকে তানিয়াও নিচের রুমে বসে আছে, চেয়ারে হেলান দিয়ে। রাজকে প্রথম যেদিন ডেকেছিল সেই দিন নিজের মনের ভিতরে অদ্ভুত একটা ফিলিংস কাজ করেছে। ওর প্রতিটা কাজ মুগ্ধ করে তানিয়াকে। এই কয়দিন যতটুকু বুঝেছে ওর রাজকে চাই, সেটা যে করেই সম্ভব। তানিয়া অনুষ্ঠানে একসাথে তোলা ছবিগুলো নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কখন যে তার আব্বু আম্মু এসেছে খেয়ালই নেই। তাদের দেখতেই ফোনটা লুকিয়ে ফেলে। আব্বু আম্মু, তোমরা কখন আসলে? আসছি, কিছু সময় হলো। ছেলেটাকে কি সত্যি তোর পছন্দ? তোর পছন্দ হলে আমাদের জানাতে পারিস, আমরা ছেলেটার বাড়ির লোকের সাথে কথা বলবো। সারা জীবন তুই যা চেয়েছিস আমরা সেটাই তোকে এনে দিয়েছি।
তোর যাকে পছন্দ তার সাথেই আমরা তোর বিয়ে দিব। আশা করি এতে তোর বাবারও কোনো আপত্তি থাকবে না। আমার কেন আপত্তি থাকবে? আমার প্রিন্সেস যাকে তার প্রিন্স বানাতে চায় তাকে আমার সদরে গ্রহণ করব। তানিয়া তার বাবা মায়ের কথায় অনেক খুশি হয়, বাবা মাকে জড়িয়ে ধরে। আই লাভ বোথ অফ ইউ। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। হয়েছে, আর পাম দিতে হবে না। তবে রাজ কি রাজি হবে আমাকে বিয়ে করতে? কেন হবে না? আমার মেয়েকে দেখতে কোনো রাজকন্যার চেয়ে কম। প্রশ্ন সেটা নয়, আমি ওর থেকে বড়, আর ও আমাকে শিক্ষক ছাড়া অন্য কোনো নজরে দেখে না, আর আমি ওর অমতে কিভাবে বিয়ে করব। তাহলে তো চিন্তার বিষয়। তুমি ওকে তোমার মনের কথা বলে দাও, দেখো রাজি হয় কিনা। রাজি হলে তো ভালো কথা, রাজি না হলে অন্য ব্যবস্থা। দেখতে দেখতে মাহির বিয়ের দিনও এসে গেল। শামীম আর মাহিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মাহিকে দেখতে অনেকটা রাজকন্যার মতো লাগছে। রাজও খুব খুশি। একে একে সব গেস্ট আসতে শুরু করলো। তানিয়া ম্যাম আর তার বাবা মাও আসলো। তানিয়া মনে মনে চিন্তা করলো আজই রাজকে তার মনের কথা বলবে, কিন্তু কিভাবে সে সুযোগ খুঁজতে লাগলো। সবাই ব্যস্ত। রাজ একটা চেয়ারে বসা ছিল। তখন রোহানের বোন মাইশা আর কিছু মেয়ে এসে পাশে বসলো। রাজ ওদের সাথে গল্প করছিল। বেশ হেসে হেসেই দূর থেকে এটাই দেখছিল তানিয়া কখন কাছে যাবে, কিন্তু কাছে গেলে কি বলবে সে আর থাকতে পারল না। কাছে যেতেই দেখলো একটা মেয়ে রাজের গা ঘেঁষে বসে হাত ধরে কথা বলছিল। তানিয়া মনে মনে ভাবলো হয়তো মেয়েটির সাথে রাজের কোনো সম্পর্ক আছে, কিন্তু রাজ তো কখনো এই ব্যাপারে কিছু বলেনি। তানিয়া কোনো কথা না বলে চুপচাপ নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। কেন করলে এরকম রাজ? সারা জীবন কোনো ছেলের দিকে তাকাইনি, শুধু একজনকে ভালোবাসবো বলে। সেই একজন হয়তো তুমি ছিলে, এটা ভেবে মনের গভীরে কত ভালোবাসার খেলাঘর তৈরি করেছিলাম। আজকে এক নিমেষেই সেগুলো ভেঙে দিলে। কেন এরকম করলে? কেন কেন? এখন তো আমার বেঁচে থাকার মরে যাওয়ার সমান। ভালোবেসে যারা জীবন নিয়ে চলে গেছে তারাই ভালো করেছে। তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মরণ হইতো। ওদিকে রাজ তানিয়া ম্যামের বাবা মাকে নিজের বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। রাজের বাবার সাথে ওনারা গল্প করছিলেন। রাজ প্রথমে ম্যামকে দেখছিল, এরপর কোথায় গেলেন আর খুঁজে পেল না। তাই ওনার ফ্রেন্ড মিমকে দেখে কাছে গেল। মিম আপু, ম্যাম কোথায়? ম্যামকে দেখছি না। কেন? এখানেই তো ছিল, কল করে দেখো। রাজ বারবার ফোনে ট্রাই করছে, কিন্তু কল কেটে দিচ্ছে। কোনো কাজে আটকে গেছে হয়তো ভেবে রাজ আবারও ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে রাজের বাবার সাথে গল্প করতে করতে রাজ আর তানিয়ার বিষয়টা বললেন। রাজের বাবা রাজি থাকলেও মা কিছুটা অমত পোষণ করে মেয়ে বয়সে বড় বলে। দেখুন ভাই, আপনার মেয়ে পড়ালেখা করছে, এখন চাকরি করছে, খুব ভালো কথা। এখন ওদেরও একটা সম্মতির বিষয় আছে। যদি ওরা রাজি থাকে আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রাজি, সমস্যা নেই। এখন রাজ বাবা রাজি থাকলে সমস্যার সমাধান। তবে এসব বিষয় নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। তানিয়া রুমে শুয়ে কান্না করেই যাচ্ছে। বিয়ে হয়ে গেল। রেহান, মাইশা আর রাজ মিলে বাসর ঘরে সাজাচ্ছে। মাহি বাসর ঘরে বসে আছে। মনের মধ্যে অজানা এক ভয় কাজ করছে। একটু পর শামীম প্রবেশ করলো। মাহি এগিয়ে এসে সালাম করলো। আমি তোমার কাছে কখনোই জোর করে স্বামীর অধিকার খাটাতে আসবো না, যতক্ষণ পর্যন্ত তুমি মেনে নিবে। সারাদিন অনেক ধকল গেছে, এখন চলো শুয়ে পড়ো। মাহির কেন জানি অভিমান হলো। ওদিকে মিম বাসায় গিয়ে তানিয়ার কাছে যায়। তানিয়া, কি হয়েছে? কান্না করছিস কেন? আর বিয়ে তো দেখলাম না, কি হয়েছে? তানিয়া মিমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আচ্ছা, তুই না বললি, কিভাবে বুঝবো কি হয়েছে? মিম, আজকে যখন বিয়েতে গিয়েছিলাম তখন দেখলাম রাজ একটা মেয়ের সাথে বসে হাত ধরে গল্প করছিল। মনে হচ্ছিল যেন তাদের দুজনের মাঝে অনেক দিনের চেনা জানা। তানিয়ার কথায় মিম হাসতে হাসতে নিচে পড়ে গেল। এটা দেখে তানিয়া আরও রেগে যায়। দোষ, তুই পারিসও বটে। একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কথা বললেই কি তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায়? হয়তো এটা ওর কাজিন হতে পারে। কাজিন হলে গা ঘেঁষে হাত ধরে কথা বলতে হবে? ওকে যখনই দেখেছি অন্য কারোর হাত ধরেছে তখন আমার মাথা ঠিক রাখতে পারি নাই। সামনে থাকলে ওরে খুন কইরা আমিও মরে যাইতাম, তাই চলে আসছি। আচ্ছা, তুই কি পাগল? ছেলেটা জানেও না যে তুই ওকে ভালোবাসোস, তো ওর অন্য মেয়ের সাথে কথা বলাটা স্বাভাবিক নয়? পারলে ওরে গিয়ে বল, আর এখানে দেবদাস হয়ে না বসে থেকে ফোনটা অন কর। আমরা কত কল করলাম, কলটাও ধরলি না। আঙ্কেল আন্টি কত টেনশন করছিল। আচ্ছা, সত্যি কি ওই মেয়েটা ওর কাজিন? আচ্ছা ধর, যদি ওই মেয়ে ওর জিএফি হয়
তাহলে তুই কি করবি? প্লিজ এমন বলিস না দোস্ত, আমার কান্না পাচ্ছে। তুই এক কাজ কর, দোকান থেকে রশি কিনে রাখ। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আত্মহত্যা করে মরতে পারবি। কুত্তি, তোকে আমি বলছি পজিটিভ চিন্তা করতে, তুই উল্টো আমাকে ভয় দেখাচ্ছিস। কোথায় ভয় দেখালাম, সমাধান দিলাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই মাহি দেখলো সে শামীমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছুটা লজ্জাও পেল ঘুমন্ত মুখটা থেকে। সত্যি লোকটার মনটা অনেক ভালো, না হলে আমার মতো একজন নষ্ট মেয়েকে বিয়ে করতো। জীবন বড় রহস্যময়, সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সঙ্গে, শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। এক সপ্তাহ আগেও যাকে আপনজন ভেবে নিজের সর্বোচ্চটাও বিলিয়ে দিয়েছিল, আজ তাকে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু যাকে কখনো নিজের করে পাবো বলে চিন্তা করিনি, আজ সে কত আপনজন আমার। কি হলো ম্যাডাম, এমন করে তাকিয়ে কি দেখছেন? হঠাৎ করেই শামীম চোখ খুলে কথাটা বলে। মাহি লজ্জা পেয়ে কিছু না বলে ছেড়ে উঠে আসতে চাইলে শামীম পেছন থেকে টান দিয়ে নিজের উপরে ফেলে। কাছে এসে কেন দূরে চলে যেতে চাও? সময় হলে এমনিতেই কাছে পাবেন। সেই সময় কখন আসবে প্রিয়? আসবে খুব শীঘ্রই। বলেই মাহি ফ্রেশ হতে চলে যায়। ওদিকে রাজ উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভার্সিটিতে গিয়ে চুপচাপ ক্লাসে বসে আছে। মনের মধ্যে একটাই শঙ্কা কাজ করছে, ম্যামের ফোন কেন কাল থেকে বন্ধ? ক্লাসের সময় হয়ে গেল, ম্যাম ক্লাসে প্রবেশ করলেন, পুরো ক্লাস নিলেন, একবার তার দিকে তাকালেও না। বিষয়টা কেমন যেন লাগলো রাজের। কেন এমন করছে? ম্যাম কি তাহলে সে কোনো বেয়াদবি করেছে? আজ ক্লাস শেষে একবার দেখা করতে হবে। রাজ বাকি সব ক্লাস করে কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। বারবার ম্যামের অদ্ভুত ব্যবহারটার জন্য খারাপ লাগছিল। কোনো মতে ক্লাস শেষ করে ম্যামের রুমের সামনে গেল। রুমে তালা ঝুলছে, তার মানে চলে গেছেন। বাসায় একবার যাব যদি মাইন্ড করেন। রাজ কিছুতেই শান্ত হতে পারছিল না। মনের মধ্যে অজানা একটা আবেগ কাজ করছিল। সে ম্যামের বাসার সামনে গেল। ম্যামের মা এসে দরজা খুলে দিল। তানিয়াকে তার মা রাজের কথা বলে রুমে যেতে বলে রাজের ম্যামের রুমের সামনে গেল। ম্যাম আসতে পারি? আসো। রাজ রুমে ঢুকলো। অনেক সুন্দর পুরো রুমটা। লম্বা ব্যালকনিতে একটা দোলনা ঝোলানো, বিছানার পাশে সুবিশাল বুক সেলফ। তবে ম্যামের চোখের দিকে তাকাতেই রাজের সব ভাবনা সেদিকেই চলে গেল। অদ্ভুত লাল বর্ণ ধারণ করেছিল চোখ জোড়া। তুমি কি জন্য যেন এসেছিলে? আসলে ম্যাম, আমি যদি নিজের অজান্তেই কোনো ভুল করে থাকি তার জন্য সরি। কাল মাহির বিয়ে থেকেও না জানিয়ে চলে এলেন, আজ ক্লাসেও আমার দিকে একবারও তাকালেন না। সব মিলিয়ে আপনার ব্যবহারটা অদ্ভুত লাগছিল। যদি আমি নিজের অজান্তেই কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। আপনার এমন ব্যবহারে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কালকে দেখলাম তুমি একটা মেয়ের সাথে অনেক হেসে এসে হাত ধরে কথা বলছিলে। মেয়েটা কে? কোন মেয়ের কথা বলছেন বুঝলাম না। কালকে তোমার বোনের বিয়েতে যে কয়টা মেয়ের সাথে গল্প করেছিলে তার মধ্যে একটি মেয়ে তোমার পাশে বসা ছিল, তার হাত ধরে গল্প করছিলে। মেয়েটা কে? ও, আপনি মাইশার কথা বলছেন? ও আমার ফ্রেন্ড রেহান আছে না, ওর বোন। খুব ভালো মেয়ে। তা কত ভালো মেয়ে? ভালো বলতে যেরকম হয় সেরকম। ওর সাথে কি তোমার কোনো রিলেশনশিপ আছে? ছি ছি, এসব কি বলেন? ও আমার ছোট বোনের মতো। মাহির সাথে একসাথে পড়ালেখা করে। ওর সাথে আমার কেন রিলেশনশিপ হতে যাবে? হলেও ওই মেয়েটাকে খুন করতাম। বিড়বিড় করে কথাটা বলল তানিয়া। ম্যাম কিছু বললেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু সাহস পাচ্ছি না। কি বলবেন বলেন। তোমার কাছে লুকিয়ে লাভ নেই। আমি একটা ছেলেকে পছন্দ করি। ছেলেটা আমার থেকে ছোট, কিছুতেই তাকে বলতে পারছি না। আসলে সেই পছন্দটা কি ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা, এইটাই বুঝতে পারছি না। ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে এটাই খুঁজে পাচ্ছি না। আমি অন্যর কথা জানি না, তবে আমার কাছে মনে হয় ভালোবাসা মানে আবেগের পাগলামি। ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা। ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস, যেটা সকলের মাঝে থাকে না। আর যেই ভালোবাসায় সেগুলো বিদ্যমান, সেই ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা। বাহ, মনে হচ্ছে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। আপনি এসব বলে লজ্জায় ফেলবেন না। আমার কাছে যেমন মনে হয় তেমনই বললাম। জানতে চাও না আমার সেই ভালোবাসার মানুষটি কে? জানতে তো চাই। যদি
আপনার কোনো অসুবিধা না থাকে। তানিয়া রাজের দিকে এগোতেই তাকে রাজ পিছিয়ে যাচ্ছে। চোখের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করছে অজানার রাজ্যেতে। রাজ পিছ দিয়ে যেতে যেতে বিছানায় উল্টে পড়ে গেল। তানিয়া রাজের উপরে উঠে গেল। কি করছেন ম্যাম? কুত্তা বিলাই এত কিছু বুঝো স্যার, এটা বুঝোস না যে আমি তোকে কেন এত কেয়ার করি, কেন সব ছেলে মেয়েদের ফেলে শুধু তোর সাথে ঘুরি, তোর সাথেই কেন এত কথা বলি। আই লাভ ইউ রাজ, আই লাভ ইউ সো মাচ। আপনি কি পাগল হয়ে গেলেন? কি সব আবল তাবল বলছেন? তানিয়া রাজের মুখের উপরে আঙুল স্লাইড করে বলে, নট ম্যাম, অনলি তানিয়া। আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ, প্লিজ অ্যাকসেপ্ট মি। দেখুন, আমি আপনার জন্য পারফেক্ট নই। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করেন। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? আমি তোমার ভালোবাসায় সিক্ত হতে চাই, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমায় আমি ভালোবাসি, তুমি কেন বোঝো না? একবার বলো না তোমায় আমি ভালোবাসি, তাহলে স্বর্গের সুখও আমি এনে দিতে রাজি। কিন্তু আমি আমার ফ্যামিলির বাইরে কোনো রিলেশনশিপে যেতে রাজি নই। এসব রিলেশনশিপের ফল আমার বোনকে ভোগ করতে হয়েছে, তাই আমি জেনে শুনে সেই ভুল করতে চাই না। আমি তো তোমায় অন্যায়ভাবে পেতে চাই না, আমি চাই ভালোবেসে কাছে পেতে। তোমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তুমি রাজি থাকলেই হলো। প্লিজ রাজ, আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমাকে ইগনোর করলে আমি মরে যাব। কী সব আজে বাজে বকছেন? আচ্ছা, আমাকে 2 দিন ভাবতে দিন, এরপর আমি জানাবো। 2 দিন কেন, 2 বছর বললেও আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি, তবে উত্তরটা হ্যাঁ হওয়া চাই। সেটা দেখা যাবে। এখন উঠুন ম্যাম, আমি ব্যথা পাচ্ছি। উঠবো না, এইভাবেই শুয়ে থাকবো সারা জীবন। প্লিজ, ব্যথা পাচ্ছি তো। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে বলো। তানিয়া, তুমি আমার উপর থেকে উঠো, ব্যথা পাচ্ছি। অসম্ভব, আপনি আমার শিক্ষক, আপনাকে কিভাবে এসব বলবো? শালার বানর, উগান্ডা, অস্ট্রেলিয়ান জিরাফ, টিকটিকির ডিম। শিক্ষক শুধু ভার্সিটিতে, এখানে নয়। যতক্ষণ পর্যন্ত না বলবি উঠবো না, এইভাবেই শুয়ে থাকবো। রাজ বুঝতে পারল তাকে বলতেই হবে, তাই চোখ বন্ধ করে বলল, তানিয়া, তুমি আমার উপর থেকে উঠো, ব্যথা পাচ্ছি। কথাটা বলতেই গালে কারোর গরম নিঃশ্বাস অনুভব করলো। রাজের নিঃশ্বাস ভারী হতে লাগলো, হার্টবিট ক্রমশ বাড়তে শুরু করলো। কথা বলতে যাবে তার আগেই তানিয়া তার ঠোঁট জোড়া দখল করে নিল। রাজ ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে, শেষ মুহূর্তে এসে নিচেও রেসপন্স করে। প্রায় 6 মিনিট পর তানিয়া ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। কি করছিলেন এসব? একটু হলেই তো দম বন্ধ হয়ে মারা যেতাম। তোমার মুখে প্রথম আমার নামটা শুনে মনে আলাদা একটা প্রশান্তি অনুভব করছিলাম, তাই তোমাকে একটু মিষ্টি মুখ করালাম। এইটুকুতেই ঘায়েল হলে চলবে? আরো কত কিছু করার বাকি আছে। বললাম তো 2 দিন পর জানাবো। এর আগে এসব করলে ডিরেক্ট না করে দিব। কথাটা শোনা মাত্রই তানিয়া রাজের উপর থেকে উঠে যায়। রাজ এতক্ষণ পর হাফ ছেড়ে বাঁচল। উঠে চলে আসে নিজের বাসার রুমে, এসে মুচকি হাসে। চোখের সামনে ম্যামের সেই পাগলামোগুলো ভাসছিল। তাহলে কি সত্যি ম্যাম তাকে ভালোবাসেন, নাকি এটা ক্ষণিকের মোহমাত্র? কিন্তু তার চোখের গভীরতা বলল এটা যে সত্য। রাজ এখন কি করবে? অ্যাকসেপ্ট করবে নাকি করবে না? তার মন বলছে অ্যাকসেপ্ট করতে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিবে, তখন রেহানের কল। দোস্ত, তুই কই? আমি তো বাসায় ভার্সিটির জন্য বের হচ্ছি। তুই শামীমকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়, নিউ মার্কেটের সামনে। ওই ছেলেটাকে পেয়েছি যে মাহির সাথে। কি বলছিস? পেয়েছিস? ধরে রাখ, আমরা এক্ষুনি আসছি। আমার পক্ষে ধরা সম্ভব না, ওরা 4-5 জন। আমি ওদের ফলো করছি, তোরা আয়। ওদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মাহি। চুল থেকে অল্প অল্প পানি ঝরছে, অসম্ভব সুন্দর লাগছে তাকে। হঠাৎই কারোর হাতের স্পর্শে কেঁপে উঠল মাহি। পেছনে ফিরতেই লজ্জামাখা মুখে তাকায় শামীম। অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মাহি। শামীমের গলা জড়িয়ে পিছনে ঘুরল। শামীম মাহির গলায় নাক দিয়ে স্লাইড করতে থাকে। ওদিকে মাহির প্রাণ যায় অবস্থা, হার্ট অ্যাটাক করে মরে যাবে মনে হচ্ছে। ঠিক তখনই রাজ এসে দরজায় নক করে। আচ্ছা, তোমার ভাইটা কি আসার আর টাইম পায় না? শালা যখনই একটু রোম্যান্টিক মোড়ে যায় তখনই এসে হাজির বলেই দরজা খুলে দিল মাহি। শামীমের কথায় হাসি আটকে রাখতে পারল না, তাই হেসেই যাচ্ছে। রাজ কাছে এসে মাহিকে হাসতে দেখে চোখের থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটা দেখে মায়ের হাসি থেমে গেল। ভাইয়া, কান্না করছিস কেন? কি হয়েছে? অনেকদিন পর তোকে হাসতে দেখলাম। এভাবে সারা জীবন হাসি খুশি থাকিস। আচ্ছা চল, ভার্সিটিতে যাবে না? না, আমাদের একটা জায়গায় যেতে হবে। ওই ছেলেটাকে পাওয়া গেছে? কি বলিস, পাওয়া গেছে? রেহান ওকে ফলো করছে, আমাদেরকে যেতে বলছে। তাহলে তাড়াতাড়ি চল, ওর জীবন না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই।
কথাটা বলেই শামীম দৌড় দেয়। রাজও যেতে নিবে মাহির টি শার্ট চেপে ধরে, কিন্তু রাজ ছাড়িয়ে চলে যায়। ওদিকে মাহির মনে অজানা ভয় কাজ করছে। ওই ছেলেটা অনেক ভয়ঙ্কর। যদি শামীম আর রাজের কিছু হয়ে যায়, সে বাসায় শুধু পায়চারি করতে থাকে। ওদিকে রাজ যাওয়ার সময় পুলিশকে কল করে আসতে বলে গিয়ে দেখে তার রেল লাইনের উপরে বসে কিছু একটা নিয়ে কথা বলছে 5 জন। ছেলেকে দেখে কিছুটা ঘাবড়ে যায় তারা। 3 জন কিভাবে এই ছেলেগুলোর সাথে মোকাবিলা করবে, কিন্তু শামীম একটা রড নিয়ে এগিয়ে অপ্রস্তুত থাকায় গিয়ে একজনকে শুইয়ে তখন রাজ আর রোহান 2টা লাঠি নিয়ে বেধড়ক পেটাতে আরম্ভ করে। ওদের মধ্যে একজন শামীমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রেল লাইনের উপরে, পড়ে মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। ওকে ধরে রাজ আর রেহান যায়, তখন পেছন থেকে একজন রাজের পিঠে ছুরি চালিয়ে দেয়। রেহান চিৎকার দিয়ে পাশে থাকা পাথরটা দিয়ে লোকটার পায়ে আঘাত করে, ছিটকে পড়ে লোকটা। তখনই পুলিশ চলে আসে। রাজের রক্ত পড়ার কারণে জ্ঞান হারিয়েছে। শামীম আর রেহান হসপিটালে নিয়ে যায়। ওদিকে খবর পেয়ে রাজের বাবা, মা আর মাহি চলে আসে। সবাই কান্না করছে। রাজের ফোন, মানিব্যাগ সব কিছু শামীমের কাছে দেয়। ওদিকে ভার্সিটিতে এসে রাজকে না পেয়ে অবাক হয় তানিয়া ম্যাম। কি হলো? ছেলেটার ক্লাস শেষ করে কল করেন। রাজের ফোন আসতেই ধরে শামীম। তানিয়া ম্যাডাম কল করেছেন। এই তুমি আজকে ভার্সিটিতে আসলে না কেন? আমি কত ওয়েট করেছি। জানো কি হয়েছে? ম্যাম, আমি রাজ নই, আমি শামীম। রাজ হসপিটালে। কেন, কি হয়েছে ওর? সকালের সব ঘটনা খুলে বলে। শামীম তানিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায় ও। যেহেতু মাহির বিয়েতে ওদের ব্যাপারে কিছু কথা হয়েছিল, তাই কারোর আর চিনতে সমস্যা হলো না। রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে সবার, যার চোখ থেকেই অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ করে ডাক্তার বের হয়ে আসলেন। রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তাই এই মুহূর্তে বি নেগেটিভ রক্ত লাগবে। এখানেতে কারোর বি নেগেটিভ রক্ত নেই মনে হয়। আমার আছে আঙ্কেল, আমি রক্ত দিব। আসুন আমাদের সাথে। তানিয়া ডাক্তারের সাথে যায়, রক্ত দিচ্ছে আর পাশের বেডে শুয়ে থাকে নিস্তব্ধ নিথর প্রিয় মানুষটার দেহ দেখছে। বুকটা ফেটে যাচ্ছে তার। রক্ত দিয়ে এসেই বাইরে বসে কান্না করে যাচ্ছে তানিয়া। এটা দেখে মাহি কাছে আসে। প্লিজ এতটা ভেঙে পড়বে না ভাইয়া, ঠিক হয়ে যাবে। তানিয়া মাহিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তানিয়ার বাড়ি থেকেও আব্বু, আম্মু আর মিম আসছিল। অনেক চেষ্টা করেছে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যায়নি। রেহান আর শামীম সবাইকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। এখানে শুধু রাজের বাবা মাই থাকেন। রাজের বাবা তানিয়ার কাছে আসেন। এতটা ভালোবাসো আমার ছেলেটাকে? তানিয়া কান্না করে রাজের বাবাকে জড়িয়ে ধরে। রাত প্রায় 10টা, এখনো কেউ এক ফোঁটা পানিও মুখে তুলেনি। হঠাৎ ডাক্তার এসে বলেন রাজের জ্ঞান ফিরেছে। সবার মুখে কিছুটা স্বস্তির ভাব আছে। প্রথমে রাজের বাবা ভিতরে যান, একটু পর শামীম আর রেহান যায়। কেমন আছিস রাজ? ভালো। মামা, তুই এটা কোনো কাজ করলি বল? আমি আবার কি করলাম? কি বলে এমন একটা ভাব করছে যেন কিছুই জানে না। আরে বেটা, আমাদেরকে না জানিয়ে যে ইংরেজি ম্যামের সাথে লাইন মারছস। আরে না, কি সব বলছিস? আর বাটপারি করবি না। সুস্থ হওয়ার সাথে সাথে ট্রিট দিতে হবে। ম্যাম কাল থেকে এসে এখানে কান্নাকাটি করছে, তোকে রক্ত দিয়ে বাঁচালো, কাল থেকে কিছু খাচ্ছে না। এর মানে কি আমরা কি বুঝি না? রেহান আর শামীম বেরিয়ে আসলে তানিয়া প্রবেশ করে। তাকিয়ে তাকাতে পারল না তানিয়ার দিকে। চোখ মুখ শুকিয়ে গেছে, মায়াবী মুখটা মলিন হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে অনেক কান্নাও করেছে। কেমন আছো? খুব ভালো। আসলে খুব ক্ষুধা লাগছে, কিছু খাবার কি পাওয়া যাবে? তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাজ মুচকি হাসলো। তাহলে কি সত্যি ম্যাম তাকে ভালোবাসে? যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে রাজ আর কষ্ট দিবে না, নিজেও সাড়া দিবে। তার ভালোবাসার প্রায় 5 মিনিট পর ম্যাম খাবার নিয়ে রুমে প্রবেশ করলেন। রাজের ক্ষুধা লাগেনি, এরপরেও বলল কারণটা খাবার ওনাকে খাওয়াবে বলে। ম্যাম রাজের মুখের সামনে খাবার এনে বলল, হ্যাঁ করো রাজ। রাজ চুপচাপ খেয়েও নিল। অনেক যত্ন করে খাইয়ে দিচ্ছে ম্যাম। বাকিটা আপনি খেয়ে নিন ম্যাম। না, আমি খেয়েছি, তুমি খেয়ে নাও। আমি জানি কতটা খেয়েছেন, এখন চুপচাপ খেয়ে নিন। আমি পরে খাবো, এখন তুমি খেয়ে নাও। তানিয়া, আমি দিচ্ছি, তুমি খাবে না? তানিয়া কথাটা শুনে অদ্ভুত দৃষ্টিতে এতক্ষণ চেয়ে রইল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। খাবার রেখে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তোমার মুখ থেকে এরকম কথা শোনার জন্য আমি কত অপেক্ষা করেছি তুমি চিন্তাও করতে পারবে না। আমি কত খুশি হয়েছি। হয়েছে তো, এখন খেয়ে নিন। তানিয়া খাবারটা খেয়ে রাজের পাশে এসে বসলো, মুখে মিষ্টি হাসি। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে কি দেখছো? কিছু না। আচ্ছা, আপনি সত্যি আমাকে ভালোবাসেন?
রাজের এমন প্রশ্নে মুখটা মলিন হয়ে গেল তানিয়ার। কত কিছু করেও রাজকে এই ছোট্ট একটা কথাটি সে বোঝাতে পারেনি। তানিয়া আর থাকতে পারল না, কান্না করে দিল। কি হলো, কান্না করছেন কেন? আমি কি করলে, কিভাবে বোঝালে তুমি বুঝবে? আমাকে বলো রাজ, আমি তোমাকে ভালোবাসি। বুঝলাম। কি বুঝলা? বুঝলাম যে আপনি আমাকে ভালোবাসেন। তাহলে আমার উত্তরটা? এখনো 2 দিন হতে 4 ঘন্টা বাকি, 4 ঘন্টা পর জানাবো। তানিয়া রাগ করে চলে যেতে নিবে, রাজ হাত ধরে আটকে বলে, ভালোবাসি। কাকে? আমার স্বপ্নের রাজকন্যাকে, যাকে প্রথম দেখার পর থেকে মনের মধ্যে ভালোবাসার ফুল ফুটতে শুরু করেছে তাকে। সেই রাজকন্যাটা কে? এখন আমি যার হাত ধরে শুয়ে আছি সে। তানিয়া মুচকি হেসে পাশে বসলো। প্রায় 4 দিন পর রাজকে হসপিটাল থেকে ছাড়ানো হলো। এই কয়েকদিন তানিয়াও রাজের সাথেই ছিল। রাজ এই কয়দিন তানিয়ার ভালোবাসা ভরা শাসনগুলো সহ্য করেছে। 2 বাড়িতে লোকজন তাদের বিয়ের দিন তারিখ ঠিক করেছে। 10 দিন পর তাদের বিয়ে। এই কয়েকদিনে তানিয়া আর মাহির ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছে। দেখতে দেখতে গায়ে হলুদের দিনও চলে আসলো। রাত পোহালেই রাজ তার হয়ে যাবে, এই ভেবে তানিয়ার খুশি আর ধরছে না। নিজের বাসার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রুমে বসে সাজছিল তানিয়া। তখন একটা ছেলে এসে অনেক সুন্দর একটা গিফট বক্স দিয়ে গেল। তানিয়া অবাক হয় এটা দেখে। খুলে দেখে অনেক সুন্দর একটা চেইন, মাঝখানে ওর আর রাজের নাম লেখা, নিচে একটা চিরকুট খুলতে মুচকি হাসে রাজের লেখা। তুমি কি জানো পাখি কেন ডাকে? তোমার ঘুম ভাঙাবে বলে। তুমি কি জানো ফুল কেন ফোটে? তুমি দেখবে বলে। তুমি কি জানো আকাশ কেন কাঁদে? তোমার মন খারাপ বলে। তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন? তুমি খুব ভালো বলে। তুমি কি জানো তুমি এত ভালো কেন? তুমি আমার ভালোবাসা বলে। প্রিয়, তোমার স্নিগ্ধ হাতের স্পর্শে সকালের সূর্যটা দেখতে চাই। এই কয়দিনে ভালোবাসা কাকে বলে তুমি বুঝিয়েছ। এখন প্রশ্ন একটাই, তুমি আমাকে কতটা ভালোবাসো? তানিয়া নিজের ফোনটা হাতে নিয়ে রাজকে মেসেজ করে। তুমি যেমন বলতে পারবে না আকাশে কতগুলো তারা আছে, সাগরে কত ফোঁটা পানি আছে, ঠিক তেমনি আমিও বলতে পারবো না তোমার জন্য আমার হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে। তাই এ প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। দেখতে দেখতে তাদের দুজনের বিয়েও হয়ে গেল। রাজ বাসর ঘর যাওয়ার জন্য হাঁসফাঁস করছে, কিন্তু তার বন্ধুরা কিছুতেই তাকে ছাড়ছে না। তোর জন্য আমি ঠিকমতো বাসর করতে পারি নাই, এখন তুমি বাসর করবা? অসম্ভব, তা হতে পারে না। আজ তোকে এইখানেই থাকতে হবে। প্লিজ দোস্ত, আমাকে যদি জীবিত দেখতে চাস তাহলে যেতে দে, না হলে কাল সকালে আমার দাফন করার ব্যবস্থা কর। তোরা তো জানিস ম্যাম কত ভয়ঙ্কর। শালা এখনো নিজের বউকে ম্যাডাম ডাকছে। ঠিক তখনই মাহি সেখানে আসে। মাহিকে দেখেও ও যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাজও এই সুযোগে বাসর ঘরের দরজা খুলে টুক করে ঢুকে পড়ে। এই তুমি ঘরে আসো, কাজ আছে। যাও মামা, তোমরা সবাই গিয়ে বাসর করো, আমি বসে ঘাস কাটি। স্বামী মুচকে হেসে চলে গেল। রাজ রুমে ঢুকতেই তানিয়া হেসে সালাম করলো। এই কি করছো ম্যাডাম? আসো, তোমার ম্যাডাম ডাকার স্বাদ মিটাচ্ছি। বলেই রাজকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তানিয়া। কি যেন বলছিলে? কিছু না। না, কিছু একটা বলছো। সরি, প্লিজ আর কখনো বলবো না। আর বলতেও পারবে না। বলেই তানিয়া রাজের ঠোঁট জোড়া দখল করে নিল। এরপর কি হলো তা জানতে হলে তো আপনাদেরও বিয়ে করে নিতে হবে। পূর্ণতা পেল তাদের ভালোবাসা। ভালোবাসা যা কেবল অনুভব করা যায়। ভালোবাসা শব্দটা ছোট, কিন্তু এর গভীরতা মাপা যায় না কোনো ক্যালকুলেটরে, কোনো শব্দে, কোনো পরিমাপে। ভালোবাসা হলো সেই অনুভব যা তুমি কাউকে ছুঁয়ে না থেকেও তার নিঃশ্বাসে খুঁজে পাও, তার হাসিতে নিজের আনন্দ খুঁজে পাও, তার কষ্টে নিজের বুক ভার হয়ে ওঠে। ভালোবাসা মানে একসাথে হাজারটা কথা না বলা, কিন্তু চোখের দৃষ্টিতে সব কিছু বলে দেওয়া। ভালোবাসা মানে কেউ একজন তোমার অগোচরে তোমার জন্য প্রার্থনা করছে। তুমি হয়তো জানো না, কিন্তু কেউ একজন তোমার ভালো থাকাটার জন্য রাত জেগে বসে থাকে, তোমার মেসেজের অপেক্ষায় থাকে। শুধু একবার তুমি বলবে ভালো আছি, তাহলেই সে বাঁচে। ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, বরং এমন একজনের সঙ্গে থাকা যে তোমার হাত ছেড়ে দিলেও তোমার হৃদয়টা কখনো ছাড়বে না। ভালোবাসা মানে সেই আস্থা যেখানে তুমি চোখ বন্ধ করেও বিশ্বাস করতে পারো সে তোমাকে ঠকাবে না, কষ্ট দেবে না, কখনো ভুল বুঝবে না। ভালোবাসা মানে একসাথে বসে ঘন্টার পর ঘন্টা চুপ করে থাকা, আর সেই নীরবতায় অন্য একজনকে বুঝে ফেলা। ভালোবাসা মানে যখন তোমার পৃথিবী এলোমেলো হয়ে যায়, তখন কেউ একজন শুধু একটা বাক্যে তোমাকে আবার আগের মতো করে তোলে, আমি আছি, চিন্তা করো না। ভালোবাসা মানে প্রতিদিনকার ছোট ছোট লড়াই, ভুল বুঝাবুঝি, রাগ, অভিমান, আর শেষে মিষ্টি করে বলা তোমায় ছাড়া আমার চলে না। ভালোবাসা মানে এমন এক আশ্রয়
যেখানে তুমি নিজের সব দুর্বলতা দেখাতে পারো, নিজের সমস্ত ভাঙচুর নিয়ে নিশ্চিন্তে কাঁদতে পারো, কারণ তুমি জানো এই মানুষটা তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসবে। ভালোবাসা কখনো জোর করে হয় না, এটা নিজে থেকে জন্ম নেয়, একটুকু হাসিতে, একটুকু খেয়ালে, একটুকু অনুভবে। কেউ একজন যখন তোমার পছন্দ অপছন্দ মুখস্থ করে ফেলে, যখন তোমার মনের কথা না বলেও বুঝে ফেলে, তখনই তুমি অনুভব করো তুমি ভালোবাসা পেয়েছো। ভালোবাসা মানে সেই চিঠি যেটা হয়তো কোনোদিন লেখা হয়নি, তবু হৃদয়ে গেঁথে আছে। ভালোবাসা মানে প্রতিদিন ঘুমের আগে তার মুখটা মনে পড়া, সকাল হলে তার খবর নেওয়ার ইচ্ছে জাগা। ভালোবাসা মানে যখন তোমার কণ্ঠস্বর শুনেই কেউ বুঝে ফেলে তুমি ভালো নেই। ভালোবাসা মানে আত্মত্যাগ, মানে নিজের সুখের চেয়ে তার সুখকে বড় করে দেখা, মানে নিজের ইগোকে পেছনে রেখে বলার সাহস, তুমি চাইলে আমি সব ছেড়ে দিতে পারি। ভালোবাসা মানে যখন তোমার ভবিষ্যতের সব স্বপ্নে কেউ একজন থাকে, যখন তোমার সব পরিকল্পনার কেন্দ্রে শুধুই সে থাকে। ভালোবাসা মানে একজনকে এমনভাবে চাওয়া যেন সে তোমার জীবনের অংশ না, তোমার অস্তিত্ব। তার অনুপস্থিতিতে পৃথিবীটাই অচেনা লাগে, নিঃশ্বাস নেওয়াটাও কষ্টের মনে হয়। ভালোবাসা মানে যখন তুমি পৃথিবীর সকল সুখ ত্যাগ করে বলতে পারো তুমি থাকলে আমি সব ভুলতে পারি। ভালোবাসা মানে রাত 3টায় তার কথা মনে পড়া আর মনে মনে ভাবা ও কি জেগে আছে। ভালোবাসা মানে মন খারাপ হলে যার কথা ভাবলেই মুখে একটু হাসি চলে আসে। ভালোবাসা মানে হাজার মানুষের মাঝেও কারো একটুকু অনুপস্থিতি পুরো দুনিয়াকে শূন্য মনে হওয়া। ভালোবাসা মানে সঙ্গী হয়ে ওঠা, বন্ধুত্বের ভরসা হওয়া, শ্রদ্ধায় পূর্ণ ভালো লাগা, মানে এমন একটি সম্পর্ক যা সময়ের সঙ্গে বদলায় না, বরং আরও গভীর হয়। ভালোবাসা মানে যখন তুমি তার সমস্ত দোষ, সব ব্যর্থতা জেনেও বলো আমি তবুও তোমাকে চাই। ভালোবাসা মানে ধৈর্য, অপেক্ষা আর একটুকু সাহস, যা বলে দেয় আমি আছি, তুমি যখনই ফিরে আসো এই হৃদয়ে তোমার জন্য খোলা থাকবে। ভালোবাসা মানে কেউ একজন অন্যভাবে ভালোবাসছে, যেভাবে তুমি নিজেকেও কখনো ভালোবাসোনি। ভালোবাসা মানে নিজের সমস্ত ভালো দিকটা আরেকজনের জন্য তুলে রাখা, তার হাসির জন্য সব কষ্ট চুপচাপ সহ্য করে যাওয়া। ভালোবাসা মানে তোমার প্রতিদিনের ব্যস্ততা ভেঙে একটু সময় বের করে শুধু বলার জন্য খেয়েছো তো, আজকে কেমন দিন গেল। ভালোবাসা মানে যত দূরেই থাকো অনুভবে একসাথে থাকা। ভালোবাসা মানে নির্ভরতা, যেখানে তুমি জানো সে যদি পৃথিবীর আর সব কিছু ভুলে যায় তবুও তোমাকে ভুলবে না। ভালোবাসা মানে যত ঝড় ঝাপটাই আসুক সে মানুষটা তোমার হাত ধরে বলবে তুমি পাশে থাকলে আমি সব পারি। ভালোবাসা মানে নিজের ভুলগুলোকেও মেনে নেওয়া, নিজের অহংকারকে ভেঙে ফেলা আর প্রতিবার বলার সাহস রাখা তুমি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সব সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা শব্দটা সবার জীবনে খুব গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভালোবাসার মানুষকে জীবনে খুঁজে নিতে পারলে জীবন হবে খুব সুন্দর আর শান্তিময়। তাই মিথ্যা ভালোবাসার পিছনে না ঘুরে সত্যিকারের ভালোবাসার পিছনে ঘোরো। তার জন্য হাসো যে তোমার জন্য কাঁদে, তার জন্য লড়াই করো যে তোমাকে রক্ষা করে, আর ভালোবাসো তাকে যে তোমাকে তোমার থেকে বেশি ভালোবাসে। সত্যিকারের ভালোবাসার হাজার বার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। গুড বাই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে।